আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের কাজ নয়, শ্রেণীকক্ষে ফিরে পড়ালেখায় মনোযোগী হতে প্রধানমন্ত্রীর আহ্বান। রাজধানীতে শিক্ষার্থীদের অর্ধেক বাস ভাড়া কার্যকর, নিরাপদ সড়ক সহ 11 দফা দাবিতে রামপুরায় রাস্তা অবরোধ। খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসা নিশ্চিতে জীবন বাজি রেখে আন্দোলনের প্রস্তুতির নির্দেশ বিএনপি মহাসচিবের। এবং বঙ্গবন্ধুর মুরাল নিয়ে কটূক্তি করায় রাজশাহী কাটাখালীর পৌর মেয়র আব্বাস গ্রেফতার। সংবাদে এছাড়াও থাকছে মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত লন্ডনের দিলচাঁদ রেস্তোরাঁ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এবারে বিস্তারিত। সড়কে আন্দোলন না করে শ্রেণীকক্ষে ফিরে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কে শিক্ষার্থীদের আন্দোলন, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও জয়িতা টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আপেল মাহমুদের রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে এক সপ্তাহ ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও জয়িতা টাওয়ারের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের এই আন্দোলনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকতে শিক্ষার্থী সহ সবার প্রতি আহ্বান জানান তিনি। একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, একটা মানুষ মারা গেল বলে আরও 15টা গাড়ি ভাঙা এবং সেখানে আগুন দেওয়া, কিন্তু সেই ভাঙার ফলে এবং আগুন দেওয়ার ফলে গাড়িতে যাত্রী, ড্রাইভার তারা যারা আহত হয় অথবা কেউ নিহত হয়, সে দায়িত্বটা কারা নেবে? খুব স্বাভাবিকভাবে সে দায়িত্বটা যারা কারো ভাঙচুর করছে তাদের উপর বর্তায়। আইন নিজের হাতে তুলে নেবেন না। আর সেই সাথে গাড়ি চালক, তাদেরকে আমি বলবো যে তাদেরকেও সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ায় মন দেওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতার কথাও জানান প্রধানমন্ত্রী। রাস্তায় নেমে গাড়ি ভাঙাচোরা এটা ছাত্রদের কাজ না, এটা কেউ করবেন না। দয়া করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। আর যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হচ্ছে, তাদের খুঁজে বের করা হয়েছে, সেটা আমরা করবো। সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে অনেক অনেক সতর্ক এ ব্যাপারে। যারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত তাদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি। ভবিষ্যতে এই গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া যারা করবে তাদেরকেও খুঁজে বের করা হবে, তাদেরও শাস্তি দেওয়া হবে। আর ওই গাড়িতে যদি কেউ মারা যায়, যে গাড়িতে আগুন দেবে সেখানে যদি কেউ মারা যায় বা আগুনে পড়ে, তাহলে তার জন্য কঠোর শাস্তি দেওয়া হবে। এ সময় ঢাকা সিটি কর্পোরেশনের গাড়ি চালকদের দক্ষতা ও দায়িত্বশীলতার বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে আজ থেকে কার্যকর হয়েছে শিক্ষার্থীদের জন্য অর্ধেক বাস ভাড়া। সরকারি এবং বেসরকারি বাসে নেওয়া হচ্ছে অর্ধেক ভাড়া। এদিকে চট্টগ্রাম শহরে অর্ধেক বাস ভাড়া নির্ধারণে আলোচনা চলছে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। ইমদাদুল্লাহ বাবু জানাচ্ছেন বিস্তারিত। টানা 20 দিন আন্দোলনের পর মঙ্গলবার রাজধানীতে শিক্ষার্থীদের জন্য অর্ধেক বাস ভাড়া নেয়ার ঘোষণা আসে। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে ঢাকা মহানগরীর বাসগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় অর্ধেক ভাড়া। ভাড়া নিয়ে প্রতিদিনের মতো পরিবহন শ্রমিকদের সাথে বাকবিতণ্ডার অবসান হওয়ায় খুশি শিক্ষার্থীরা। কোন ধরনের
সময় কোনো সমস্যা হয়নি। আমি জাস্ট বলেছি স্টুডেন্ট। আমি আসি হচ্ছে শেরে বাংলা থেকে। আগে নিত 20 টাকা করে, এখন 10 টাকা করে নেয়। স্টুডেন্ট কার্ড দেখাইলে অবশ্যই হাফ ভাড়া। তবে স্বল্প দূরত্বের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। মিরপুর থেকে নীলক্ষেত গেছি তখনই আসে না, কিন্তু এই যে এখান থেকে শাহবাগ থেকে আসছি তখন হলো হাফ ভাড়া নিতে চাচ্ছে না। আমরা তো হাফ ভাড়াই নেই, বুঝলেন না? আমরা তো আর গেঞ্জাম করি না। বিআরটিসি বাস এবং বেসরকারি বাসগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিচ্ছে বাস সংশ্লিষ্টরা। তবে শিক্ষার্থীদের দাবি এই অর্ধেক বাস ভাড়া শুধু রাজধানীতেই নয়, সারা দেশে কার্যকর করা হোক। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ জানান, অন্যান্য শহরেও বাস ভাড়া অর্ধেক করার ব্যাপারে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। ঢাকা এবং চট্টগ্রাম ছাড়া অন্য কোনো জেলা শহরগুলোতে মেট্রোপলিটন সিটিতে কোনো প্রকার সিটি সার্ভিস নাই। চিটাগং শহর নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আশা করি অল্প কয়েকদিনের মধ্যে আমরা চট্টগ্রামে একটা ভালো রেজাল্ট দিতে পারবো। আমরা এখন অনুরোধ করবো শিক্ষার্থীদেরকে, ওনারা যেন স্কুল কলেজ বাসিতে তারা যেন ফেরত যায়, রাস্তায় আন্দোলন না করে তারা যেন পড়ালেখার প্রতি মনোযোগ, এটা অনুরোধ থাকবে। অর্ধেক ভাড়া দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেয় বাস মালিকরা। এর মধ্যে রয়েছে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নেওয়া হবে অর্ধেক ভাড়া এবং ছুটির দিন নেওয়া হবে পুরো ভাড়া। এসব সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বাস ভাড়া অর্ধেক করার পরও নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করে রামপুরা বাড্ডা সড়কে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 11 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। সড়ক অবরোধের কারণে রামপুরা সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। রাস্তা বন্ধ করে তারা দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তারা সারা দেশের সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা সহ 11টি দাবি তুলে ধরেন। সড়ক নির্মাণ কাঠামোগত হত্যার শিকার নাইম ও মাইনুদ্দিন হত্যার বিচার করতে হবে, তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয় দিনের আন্দোলনের শুরুতে রামপুরা ব্রিজে বেশ কিছু গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা। এরপর পুলিশের তৎপরতায় একপাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়। পুলিশের পক্ষ থেকে গাড়ির কাগজপত্র চেক করতে নিষেধ করা হলেও অনেক শিক্ষার্থী তা মানেননি। আমাদের কার্যক্রম যতটুকু করার আমরা ততটুকু করেছি। তো এখন স্টুডেন্টরা বাড়ি যাওয়ার সময় হয়েছে, এখন যেতে পারে। কারণ এখন যদি তারা বাড়ি না যায়, তাদের মধ্যে কুচক্রী মহল ঢুকে আন্দোলনটাকে তাদের নস্যাৎ করবে। শিক্ষার্থীরা বলছেন তাদের এ যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হওয়ার কারণেই সড়কে অবস্থান তাদের। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? আপনারা যদি না সাহায্য করেন, আমরা যদি রাস্তায় না নামি, আমরা যদি ব্যাপারটা সমাধান না করি, পরবর্তীতে আমরা কিভাবে আগাবো? আমরা আমাদের 11 দাবি না মানা পর্যন্ত রাজপথে অবস্থান করব, রাজপথ ছেড়ে আমরা যাচ্ছি না। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে একদিকে তীব্র যানজট, অন্যদিকে সড়কের মাঝখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক সচল রাখার জন্য দিনভর প্রচেষ্টা চালিয়েছেন। সব মিলিয়ে বাড্ডা রামপুরা মহাসড়কে চলাচলকারীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। শুধু রাজধানী নয়, সারা দেশে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিয়ে বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার ভাষায়, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনকে একটি মহল নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে। রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু ও দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা তদন্ত করার প্রয়োজন বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন হাসান মাহমুদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশি চিকিৎসা নিশ্চিতে জীবন বাজি রেখে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে বেগম জিয়ার চিকিৎসা কোনোভাবেই সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপিপন্থী চিকিৎসকরা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা।
চালাচ্ছেন সেই দানবেরা সব। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত মৌন মিছিল কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন মহিলা দলের নেতাকর্মীরা। অনুমতি না থাকায় পুলিশ তাদের মিছিলটি ঘিরে রাখে। পরে মৌন মিছিল করতে না পেরে বিক্ষোভ সমাবেশ করে মহিলা দল। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইন নয়, সরকারি বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজনীতি থেকে বেগম জিয়াকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার বলেও দাবি করেন তিনি। কেন সরকার তাকে যেতে দিতে চায় না? তারা আইনের কথা বলে, এই আইনের মধ্যেই বলা আছে যে সরকার তাকে অবশ্যই তারা ইচ্ছে করলে তাকে বিদেশে যেতে দিতে পারে। বাধা আইন নয়, বাধা হচ্ছে এই সরকার, এই অবৈধ সরকার। তারা আজকে গণতন্ত্রের যে মূল কণ্ঠ, যার কণ্ঠে উচ্চারিত হলে বাংলাদেশ উচ্চকিত হয়, সেই দেশ হতে বেগম খালেদা জিয়াকে তারা স্তব্ধ করে দিতে চায়। এদিকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলন করেন বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। তাদের দাবি, দেশে কোনো অবস্থাতেই খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়। বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসলেও আধুনিক যন্ত্রপাতি দেশে না থাকায় তাতেও কোনো কাজ হবে না। বর্তমানে দেশনেত্রীর শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মেডিকেল বোর্ডের ভাষ্য অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা আর বাংলাদেশে করা সম্ভব নয়। বাংলাদেশের প্রকৃত যত চিকিৎসক আছে তাদের মধ্যে স্বনামধন্য। তারা সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এই মুহূর্তে বাংলাদেশে সম্ভব না। বিএনপি পন্থী চিকিৎসকদের দাবি, সোমবার রাত্রে আবারও রক্তক্ষরণ হয়েছে বিএনপি চেয়ারপারসনের, ফলে তার হিমোগ্লোবিন আবারও কমে গেছে। রাবেয়া আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। 12 ডিসেম্বর থেকে ইন্টারনেট সার্ভিসে বাংলাদেশ 5Gতে প্রবেশ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত 5G শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। 5G চালু করার মধ্য দিয়ে আওয়ামী লীগ সর্বস্তরে ইন্টারনেট প্রযুক্তি বাস্তবায়নে নির্বাচনী অঙ্গীকার পূরণে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিজয়ের এই মাসে 5G চালু করার প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করছি এই বিজয়ের মাসে 5G যুগে প্রবেশ করলে বঙ্গবন্ধু আগামী 12 ডিসেম্বর সেই শুভ দিন শুভক্ষণের জন্য সীমিত করে। বঙ্গবন্ধুর মুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে রাজধানীর রাজমণি ইশাখা হোটেল থেকে গ্রেফতার করেছে র্যাব। এই সময় তার কাছ থেকে জব্দ করা হয় পাসপোর্ট। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতার এড়াতে আব্বাস আলী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। রাজশাহীর পৌর মেয়র আব্বাস আলী সম্প্রতি বঙ্গবন্ধুর মুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে। এরপর থেকেই তিনি গা ঢাকা দেন। র্যাবের গোয়েন্দারা জানতে পারেন আব্বাস আলী রাজধানীর রাজমণি ইশাখা হোটেলে অবস্থান করছেন। ভোর রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার যেই ডিজিটাল কন্টেন্টটি এসেছে এটার ব্যাপারে উনি প্রাথমিকভাবে আমাদেরকে বলেছেন যে হ্যাঁ এটা ওনারই কথা, সেটা হয়তো কয়েকদিন আগের কথা, এটা উনি সঠিকভাবে বলতে পারেনি, বাট উনি আমাদেরকে বলেছেন যে এই ধরনের বক্তব্য উনি ওনার কাছ থেকে এসেছে। র্যাব জানায় 23 নভেম্বর থেকে রাজধানীর বিভিন্ন হোটেলে আত্মগোপনে ছিল আব্বাস আলী। বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ওনার সাথে আমরা ওনার পাসপোর্ট পেয়েছি এবং ওনাকে জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি যে ওনার দেশ থেকে একটি পরিকল্পনা ছিল। সম্প্রতি রাজশাহীর পৌর মেয়র আব্বাস আলীর একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় রাজনীতির মাঠ। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
এই ঘটনার জেরে তাকে কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকেও বহিষ্কার করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতা ও ২১শে পদকপ্রাপ্ত নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহ সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে এইমাত্র আনা হয়েছে। দর্শক, সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিউল আলম সুজন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে শ্রদ্ধা জানানোর জন্য একটু আগে বাংলা এই শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। আমরা জানি যে একে একে আসলে সবাই শ্রদ্ধা দিয়ে, একটু আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। আমরা এখন সরাসরি এই মুহূর্তে চলে যাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলে কি বলছে জাতীয় অধ্যাপক সম্পর্কে, সেই কথাটি এখন শোনার চেষ্টা করব। আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি জগতের এক বিশাল মহিরুহের বিষাদ পতন হল আজ। আনিস স্যার চলে গেলেন, অবশেষে রফিক স্যারও চলে গেলেন। আমরা সত্যি অভিভাবকহীন হয়ে পড়লাম। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা, কেন্দ্রীয় কমিটির বাঁকে বাঁকে প্রতিটি সংকটে আমাদের স্বাধিকার, তাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতির সংগ্রামে তিনি ছিলেন এমন এক কবি নজরুল বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন, যিনি প্রতিটি সংকটে, তিনি বাংলাদেশের নজরুল গবেষক হিসেবে তিনি প্রধানতম ব্যক্তি ছিলেন এবং তিনি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তাকে এবার সম্মান প্রদর্শন করতে ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ কন্যা শেখ হাসিনার পরম ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের পক্ষ থেকে আমরা জানি তিনি কতটা বেদনাহত সরকারের নেতৃত্বে মৃত্যুতে, এবং তিনি 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস সামনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উজ্জ্বল উপস্থিতি সবার কাম্য ছিল। তার আগেই তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। মুজিব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির তিনি ছিলেন, জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন। ধন্যবাদ সুজন। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন চলছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। লন্ডনের ছোট্ট এক বাঙালি রেস্তোরাঁ, কিন্তু আলোচিত গোটা ইউরোপ জুড়ে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের সাথেও জড়িয়ে আছে লন্ডনের এই দিলচাঁদ রেস্তোরাঁর নাম। মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত অনেক নেতাই গেছেন সেখানে। লন্ডন থেকে ফিরে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ব্রিটেনে বাঙালিদের রেস্টুরেন্ট ব্যবসা শত বছরের। এখনও বাংলাদেশিদের মালিকানায় হাজার হোটেল চলছে শুধু লন্ডন শহরেই। এর পুরোধা দিলচাঁদ। হোয়াইটগেট স্ট্রিটের এই রেস্তোরাঁ 60 বছরের পুরনো। প্রতিষ্ঠাতা সিলেটের আব্দুল মুতলিব চৌধুরী। রেস্টুরেন্ট হিসাবে এই জায়গাটা দেখি না, আমরা দেখি যেটা আমাদের পূর্বপুরুষরা যারা বাংলাদেশের জন্য করছেন, বাঙালির জন্য করছেন, এইটাকে আমরা রাখতে চাই। আমি নিজেই অফিস কাজ করতাম। প্রয়াত বাবা আর ফেলে আসা ইতিহাসের নানা দিক নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হন মুতলিব চৌধুরীর উত্তরসূরিরা। 1971-এ মুক্তিযুদ্ধকালীন লন্ডন প্রবাসী আওয়ামী লীগ স্টিয়ারিং কমিটির নেতারা নিয়মিত বসতেন দিলচাঁদে। গুরুত্বপূর্ণ ঘোষণাও দিতেন সেখান থেকে। বঙ্গবন্ধু এখানে আসছেন, বঙ্গবন্ধু আসার পরে ওনাকে নিয়ে উনি আমাদের কমিউনিটির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। এরপরে আরও মৌলানা ভাসানী সাহেবও আসতেন। এরপরে আমাদের বাঙালির জন্য আর তো কোনো জায়গা ছিল না, আমাদের একটা উপরে জায়গা ছিল, এই জন্য সবাই আসতেন। বনেদি খাবারের জন্য দিলচাঁদ রেস্তোরাঁ শুধু বাঙালি কিংবা ভারতীয় নয়, ব্রিটিশদের কাছেও পরিচিত প্রসিদ্ধ। অবশ্য করোনা মহামারীর ভয়াল থাবায়
গেল 2 বছরে ব্যবসা ধরে রাখতে রীতিমতো যুদ্ধ করেছেন এর মালিকরা। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, লন্ডন, যুক্তরাজ্য। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড গত 5 বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় 30 জুন 2017 থেকে 2021 পর্যন্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 30 জুন 2021 পর্যন্ত সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 31 পয়সা। শেয়ার প্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে 6 টাকা 33 পয়সা। আগামী 29 ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 20 ডিসেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। প্রায় 1 যুগ বন্ধ থাকার পর চট্টগ্রাম বরিশাল নৌপথে আবারও শুরু হচ্ছে জাহাজ চলাচল। সময় লাগবে 12 ঘন্টা। 1700 যাত্রী ধারণ ক্ষমতা দুটি জাহাজ পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করবে আগামীকাল থেকে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কর্ণফুলী নদীতে নোঙর করে আছে MV বারোয়াউলিয়া। 2002 সালে নির্মিত এই জাহাজটি অনেকদিন অব্যবহৃত থাকার পর এবার তা সংস্কার করে নতুন ইঞ্জিন লাগিয়ে চলাচলের জন্য প্রস্তুত। 2009 সালে সরাসরি জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সময় ও ব্যয় নিয়ে ভোগান্তিতে পড়েন এই রুটে যাতায়াতকারী যাত্রীরা। দীর্ঘ 1 যুগ পর আবারও চালু হচ্ছে সেই জাহাজ যাত্রা। নৌপথটি হবে চট্টগ্রাম থেকে হাতিয়া, ভোলা হয়ে বরিশাল। আগামী 2 ডিসেম্বর BIWTA এবং আমরা BIWTC একটা পরীক্ষামূলক ট্রিপ করব। এই ট্রিপের পরেই আমরা নিয়মিত ট্রিপে যাব। দীর্ঘ নৌপথে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণ ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জাহাজ দুটি প্রস্তুত করা হয়েছে নতুন রূপে। এতে রয়েছে প্রায় সব ধরনের সুবিধাও। 13টা কেবিন আছে ফার্স্ট ক্লাস, যেটার মধ্যে সেন্ট্রাল এসি আছে। সেকেন্ড ক্লাস আছে 8টা। এছাড়া যাত্রীদের জন্য বসার জন্য আছে, ভালো ব্যবস্থা আছে। এতে আমরা 1000 যাত্রী নির্বিঘ্নে সেবা দিতে পারবো। জীবন নিরাপত্তার জন্য, তারপর অগ্নি নির্বাপক যন্ত্রপাতি সমস্ত কিছু আছে। ডিজিটাল যন্ত্রগুলো সব আমাদের জাহাজে বর্তমানে বিদ্যমান। এখন চট্টগ্রাম থেকে বরিশাল যাওয়া আসার সবকটি পথেই সময় লাগে 1.5 থেকে 2 দিন। অত্যাধুনিক জাহাজ দুটি 12 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এবং 12 ঘন্টায় তা পৌঁছবে বলেও জানান কর্মকর্তারা। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার মধ্যে আমরা সার্ভিসটা কমপ্লিট করতে পারবো এবং এতে করে আমরা মনে করি যে যাত্রীরাও এই পথে যাতায়াতে তারা আগ্রহ প্রকাশ করবে। প্রাথমিকভাবে সপ্তাহে 4 দিন জাহাজ চালানোর পরিকল্পনা BIWTCর। যাত্রীর পাশাপাশি এই রুটে জাহাজে পণ্য পরিবহনও শুরু করতে চায় তারা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে শেষ হলো 2 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট। সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ কৃষি খাতের সম্ভাবনা শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন এসিআই এগ্রি বিজনেসের ম্যানেজিং ডিরেক্টর ও CEO ডক্টর HF আনসারি। এ সময় দেশের কৃষি খাতে বিনিয়োগ সম্ভাবনা ও সমৃদ্ধির রোড ম্যাপ তুলে ধরেন তিনি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি স্কুলে গুলিতে 3 শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 8 জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত 15 বছর বয়সী হামলাকারী এক কিশোরকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন 16 বছরের কিশোর। এছাড়া নিহত অপর 2 ছাত্রীর বয়স যথাক্রমে 14 ও 17 বছর। অকল্যান্ড পুলিশ বলছে বন্দুক হামলায় অভিযুক্ত কিশোর একাই এই হামলার জন্য দায়ী। একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান নিয়েও হামলাকারী ওই কিশোর মিশিগান অঙ্গরাজ্যের ওই স্কুলে হামলা চালায়। এ সময় সে 15 থেকে 20 রাউন্ড গুলি করে। হামলার কারণ অবশ্য এখনো জানাতে পারেনি পুলিশ। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
রাজধানীতে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের উপর বিশেষ কর্মশালার আয়োজন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ সচিব ও ইটকল পরিচালক হাবিবুর রহমান। কর্মশালায় বক্তারা জানান 2030 সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে যে 4200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, প্রায় পুরোটাই রুফটপ সোলার সিস্টেম পূরণ করতে পারবে। সেই সাথে 2023 সাল নাগাদ 300 মেগাওয়াট পিক রুফটপ সোলার প্রকল্প অর্থায়নের কথাও জানান ইটকল। অনুষ্ঠানে অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পার্টেক্স খেলার খবর। ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ঢাকায় এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। করোনা ভাইরাসের প্রভাবে কয়েক দফা ফ্লাইট বাতিলের পর মাস্কাট থেকে প্রায় 7 ঘন্টার ভ্রমণ শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাহানারা সালমাদের বহনকারী বিমান। তবে এখনই কেউ বাসায় ফিরতে পারবেন না। কোভিড প্রোটোকল অনুযায়ী হোটেল সোনারগাঁয়ে কোয়ারেন্টাইনে থাকবেন নারী ক্রিকেট দলের সদস্যরা। করোনার নতুন ধরনের ওমিক্রনের প্রভাবে জিম্বাবুয়েতে মাঝপথে বাতিল হয়ে যায় বিশ্বকাপের বাছাই পর্ব। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের খেলার সুযোগ পায় নারী ক্রিকেট দল। ফরাসি লিগ 1-এর ম্যাচে রাতে নিসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা রেনের চেয়ে 12 পয়েন্টের ব্যবধান নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মরিসিও ও পোচেত্তিনোর দল। তবে এই খেলায় ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পাচ্ছে না প্যারিস সেন্ট জার্মেই। অ্যাঙ্কেল ইনজুরিতে 8 সপ্তাহের জন্য মাঠের বাহিরে চলে গেছেন তিনি। অন্যদিকে পেটের পীড়ার কারণে মঙ্গলবার অনুশীলনে অংশ না নিলেও নিসের বিপক্ষে একাদশে থাকছেন 7 বারের ব্যালন ডিওর জয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি। রাত 2টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের কাজ নয়, শ্রেণীকক্ষে ফিরে পড়ালেখায় মনোযোগী হতে প্রধানমন্ত্রীর আহ্বান। রাজধানীতে শিক্ষার্থীদের অর্ধেক বাস ভাড়া কার্যকর, নিরাপদ সড়ক সহ 11 দফা দাবিতে রামপুরায় রাস্তা অবরোধ। খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসা নিশ্চিতে জীবন বাজি রেখে আন্দোলনের প্রস্তুতির নির্দেশ বিএনপি মহাসচিবের। এবং বঙ্গবন্ধু মুরাল নিয়ে কটূক্তি করায় রাজশাহী কাটাখালী পৌর মেয়র আব্বাস গ্রেফতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।